ইতিহাসের জবানবন্দি। আজ জানবেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বই, ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগের নবম পর্ব। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 1975-এর 15ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের দুঃশাসনের একটি সচিত্র প্রতিবেদন এই বইয়ে তুলে ধরা হয়েছে। বিশেষ করে বইটিতে লেখক আহমেদ মুসা তুলে ধরেছেন তৎকালীন সময়ে মুজিববাদ প্রতিষ্ঠান নামে শেখ মুজিবের সরাসরি পৃষ্ঠপোষকতায় মুজিব বাহিনী, রক্ষী বাহিনী, লাল বাহিনী সহ বিভিন্ন আধাসামরিক ও বেসামরিক সশস্ত্র বাহিনীর যথেচ্ছা সন্ত্রাস, বিরোধী মতের উপর দমন পীড়ন, আওয়ামী লীগ নেতাদের অকল্পনীয় দুর্নীতি, ভোটচুরি সহ শেষ পর্যন্ত এক নেতা এক দেশ তথা বাকশাল কায়েম করতে গিয়ে প্রচণ্ড ক্ষোভের মুখে সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হন শেখ মুজিবুর রহমান। বিরোধী মত দমনের উদ্দেশ্যে তৎকালীন শক্তিশালী বিরোধী দল তথা জাসদের প্রায় 25,000 নেতাকর্মীকে হত্যা করা হয় মুজিবের এই শাসনামলে। নির্যাতনের ধরন এতই নির্মম ছিল যে তৎকালীন কোনো বিশ্লেষক একে ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ তথা সিআরপি, হিটলারের এমএম এবং পাকিস্তানের এসআরজি বাহিনীর নির্যাতনের সাথে তুলনা করেছেন। তাই আমি আমার শ্রোতাদের মধ্যে 18 বছরের নিচে অথবা দুর্বল চিত্তের সকল শ্রোতাদের এই বইটি না শোনার জন্য অনুরোধ করছি। ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ বইটি পাঠ করছি আমি মাহমুদুল হাসান। কয়েকটি কাহিনী। আব্দুল আজিজ। আব্দুল আজিজ ছিলেন মুকটোলার হাফিজউদ্দিন খানের বড় সন্তান। সে ছিল লাজুক ও সুস্বাস্থ্যের অধিকারী। 75 সালে সে গৌরীপুর কলেজের ছাত্র ছিল। জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে তার এক আওয়ামী লীগ আত্মীয় রক্ষী বাহিনীর কাছে তার ও তার ছোট ভাইয়ের বিরুদ্ধে নালিশ করে। তার পরপরই রক্ষী বাহিনী তাদের বিরুদ্ধে হুলিয়া দেয় এবং বাড়িতে হানা দিয়ে সর্বত্র লুট করে নিয়ে যায়। আজিজ ও তার ছোট ভাই নুরুল ইসলামকে না পেয়ে তাদের ছোট ভাইকে গ্রেফতার করে নিয়ে যায়। দুর্ভাগ্যবশত ছোট ভাইয়ের গ্রেফতারের কয়েকদিন পরে মেজ ভাই নুরুল ইসলাম ঘাগড়া নদীর পাড়ে ধৃত হয় এবং ওখানেই তাকে খুন করা হয়। নুরুল ইসলামের পরিণতি ছোট ভাইয়ের ভাগ্যে ঘটবে এ ধরনের আশঙ্কায় আজিজ সরাসরি ঈশ্বরগঞ্জের রক্ষী বাহিনী ক্যাম্পে আত্মসমর্পণ করে। আওয়ামী লীগ নেতারা আজিজকে পেয়ে উল্লসিত হয় এবং ঘোষণা দেওয়া হয় কাটালি বাজারে তথা আজিজের বাড়ির পার্শ্বস্থ বাজার তাকে প্রকাশ্যে গুলি করে মারা হবে। কিন্তু আওয়ামী লীগ নেতাদের দুর্ভাগ্য, তাদের খায়েশ মেটেনি। কারণ ট্রাকে করে কাটালি বাজারে আনার পথে অত্যাধিক নির্যাতনে আজিজ মারা যায়। তৎকালে রক্ষী বাহিনীর হাতে গ্রেফতারকৃত ছোট ভাই জানিয়েছে, আজিজকে কাটালি বাজারে হত্যা করার জন্য আনার সময় পানি খেতে চেয়েছিল, কিন্তু তাকে পানি দেওয়া হয়নি। আবুল কাশেম। কাশেম ছিল দুবলির ইয়াকুব আলী সরকারের ছোট ছেলে। মৃত্যুর পূর্বে সে ঈশ্বরগঞ্জ কলেজ থেকে আইএ পাশ করেছিল। রক্ষী বাহিনী ঈশ্বরগঞ্জে ক্যাম্প করার পর থেকেই তাকে খোঁজা হচ্ছিল। তাকে ধরতে না পেরে তার বৃদ্ধ বাপ ইয়াকুব আলী সরকারকে হাজতে প্রেরণ করা হয়েছিল। ধরা পড়া 5 দিন পর কাশেমকে কলত্তপাড়া বাস স্ট্যান্ডের পাশে খোলা জায়গায় রাত 3টার সময় গুলি করে মারে। কাশেমের সাথে গ্রেফতারকৃত জনৈক ব্যক্তি জানিয়েছেন, হত্যা করতে নিয়ে আসার সময় কাশেমদের সবাইকে রাত 2টায় জাগানো হয়েছিল। কিছু মিষ্টিও বিতরণ করেছিল, কিন্তু কাশেম সে মিষ্টি স্পর্শ করেনি। কারণ নাকে মুখে গরম পানি ঢালায় মুখে দগদগে ফোসকা পড়ে গিয়েছিল। উল্লেখ্য, সে ভারতে ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। আহমদ আলী। এই ব্যক্তি ছিলেন গাজীপুরের ইউনিয়নের একমাত্র বিএ পাস ব্যক্তি। ঘটনার সময় সে ময়মনসিংহ ল কলেজের 2য় বর্ষের ছাত্র ছিল। ময়মনসিংহ থেকে গ্রামের বাড়িতে পরীক্ষার ফিস জোগাড় করতে এসে রক্ষী বাহিনীর খপ্পরে পড়ে। আহমদ আলী গরিব এবং মেধাবী ছাত্র ছিল। বিনয়ী বলে সে এলাকায় যথেষ্ট জনপ্রিয় ছিল। রক্ষী বাহিনী তাকে কেন গ্রেফতার বা হত্যা করে এই কারণ জানা যায়নি। প্রথম দিকে সে জাসদ সমর্থক ছিল। কয়েক জায়গা আওয়ামী লীগ বিরোধী মিটিংয়ে সে বক্তৃতা দিয়েছিল। তার মৃত্যুর জন্য অনেকে বক্তৃতাকে দায়ী মনে করে।
তার মৃত্যুর পর তার বৃদ্ধ নানা ঈশ্বরগঞ্জের রক্ষী বাহিনী লিডারের কাছে মাফ চাইতে গিয়েছিল। লাশের জন্য জনৈক আওয়ামী লীগ নেতাকে 500 টাকা ঘুষ দিয়েছিল, কিন্তু লাশ শেষ পর্যন্ত পাওয়া যায়নি। হাবিবুর রহমান। এই মুক্তিযোদ্ধা 18 বাড়িতে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। এখানে সে একটি মেয়ে পছন্দ করে। এখান থেকে সে তার বাপের কাছে চিঠিতে পছন্দের কথা জানায় এবং মেয়ের বাপের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার অনুরোধ করে। কিন্তু কয়েকদিনের মধ্যে বাপের মাথায় বিনা মেঘে বজ্রপাতের মতো নেমে আসে। 75 ফেব্রুয়ারি 3 তারিখ তাকে রক্ষী বাহিনী গ্রেফতার করে ময়মনসিংহ নিয়ে যায়। তার বাপ অনেক খোঁজাখুঁজি করেছে, এ পর্যন্ত ছেলের লাশও পায়নি এবং কোনো খবরও পায়নি। আব্দুল কুদ্দুস। নাউরি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ছিল আব্দুল কুদ্দুস। আব্দুল কুদ্দুস ছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের ছাত্র। ছুটিতে সে বেড়াতে এসেই সে মৃত্যুর খপ্পরে পড়ে। 75 সালের জানুয়ারি মাসের 22 তারিখ সে মা ও বোনের সাথে বসে ঘরের বারান্দায় রোদ পোহাচ্ছিল। সিভিল কাপড়ে এসে রক্ষী বাহিনী তাকে গ্রেফতার করে। বিকেলের দিকে তাকে এনে বাড়ির সবাইকে বেধড়ক পেটায় এবং ঘরবাড়ি পুড়িয়ে দেয়। ধরা পড়ার পরের দিনে বাড়ির সামনে পেটে মুখে অসংখ্য বেয়নের চার্জের দাগ সহ তার লাশ পাওয়া যায়। ঈশ্বরগঞ্জে এভাবেই মরেছে শত শত তরুণ। মরেছে তারাই যাদের প্রতি মা বাবা পাড়া প্রতিবেশীদের ছিল অনেক আশা, অনেক ভরসা। আজ তারা নেই, তবে কালো দিনগুলোর দুঃস্বপ্ন নিয়ে বয়ে গেছে তাদের পরিবার পরিজনের হৃদয়ে। মর্মান্তিক স্মৃতি এখনো তাদের কষ্ট দেয়। তদন্ত। 75 আগস্টের পট পরিবর্তনের পর রাজনৈতিক নিপীড়ন, খুন এবং পূর্ববর্তী সরকারের দুর্নীতি অনুসন্ধানের জন্য একটা তদন্ত কমিটি গঠিত হয়েছিল, কিন্তু সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ে খোঁজখবর নিয়ে এ সম্পর্কে কিছুই জানা যায়নি। তারা এই সম্পর্কে কথা বলতে অপরাগ বলে জানিয়েছে। তবে ঈশ্বরগঞ্জের মানুষ উক্ত তদন্ত কমিশনের কাজে প্রচুর অভিযোগ পেশ করেন। অনেকে তৎকালীন নির্যাতনের জন্য দায়ী আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। জানা যায়, শুধুমাত্র পুলিশ ভেরিফিকেশন ছাড়া অন্য কোনো পদক্ষেপ তদন্ত কমিশন নেয়নি। এই কমিশন কোনো রিপোর্ট পেশ করেছে কিনা তাও জানা যায়নি। এ অধ্যায়ের উপসংহার। জাতীয়তাবাদী দলের প্রধান নির্বাচনী প্রচারণার বক্তব্য ছিল 25,000 রাজনৈতিক কর্মী হত্যার বিচার দাবি। বিজয়ের 4 বছর পরও এ সম্পর্কে কোনো পদক্ষেপ এ পর্যন্ত নেওয়া হয়নি। যেহেতু জনগণ আর ভবিষ্যতের ইতিহাসে এ ধরনের নির্মম হত্যাযজ্ঞের পুনরাবৃত্তি চান না, সেহেতু খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তিও তারা দাবি করেন। খুনিদের ক্ষমা করে দিয়ে দেশে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণও কোনো মতে সম্ভব নয়, কেননা দোষী ব্যক্তির শাস্তি প্রদান গণতন্ত্রের প্রধান শর্ত। সন্ত্রাস 73 থেকে 74। কাজী শামীম। সাপ্তাহিক সংহতি 8 জানুয়ারি 1984। 1974 সালে 17 মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের সামনে রক্ষী বাহিনীর জাসদ কর্মীদের হত্যা ও নির্যাতন সম্পর্কে প্রত্যক্ষদর্শী আলোকচিত্রী নাসির আলী মামুন এক সাক্ষাৎকারে আমাকে বলেন, আমি তখন পত্রিকার সঙ্গে যুক্ত না থাকলেও ছবি তুলতাম। জাসদের 17 মার্চের সভায় গিয়েছিলাম ছবি তোলার জন্য। সভা শেষে মিছিলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির কাছে এলাম। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। 4 থেকে 500 পুলিশ মোতায়েন ছিল বাড়িতে। মিছিলকে বাধা দিল তারা। স্বরাষ্ট্রমন্ত্রী তখন বাড়িতে নেই। মিছিল থেকে কেউ কেউ ইট পাটকেল ছুড়ল বাড়িতে। পুলিশের বাধা অগ্রাহ্য করে বাড়ি ঘেরাও করতে অগ্রসর হলো মিছিল। এমন সময় চারদিক থেকে অসংখ্য রক্ষী বাহিনী এসে ঘিরে ফেলল মিছিলের লোকদের। প্রথমে তারা ফাঁকা আওয়াজ করল এবং সবাইকে চলে যেতে বলল। রক্ষী বাহিনী দেখে লোকজন পালাতে শুরু করলো। এই অবস্থায় রক্ষী বাহিনী নতুন কোনো উস্কানি ছাড়াই মারপিট ও গুলি শুরু করলো। মেজর জলিল, আসম আব্দুর রব ও মমতাজ বেগম বাড়ির গেটেই ডান দিকের একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন। আরও কয়েকজন নেতাও তাদের সঙ্গে। তারা শুয়ে পড়লেন গাছের নিচে। তখন এলোপাতাড়ি গুলি শুরু করেছে রক্ষী বাহিনী। শোয়া অবস্থায় অনেকে বুকের কাছে এসএলআর রেখে গুলি করতে থাকে। আমিও শুয়ে পড়লাম। চারদিকে মরণ চিৎকার, রক্তে ভেসে যাচ্ছে রাস্তা। আমার শরীর আশেপাশের কয়েকজনের রক্তে ভিজে যেতে লাগলো। আমার কাছে মনে হচ্ছিল আমরা যেন শত্রু দেশের কোনো সৈন্য। পাশবিকভাবে নারকীয় হত্যাযজ্ঞ চলল চোখের সামনে। জীবনের আশা ছেড়ে দিয়ে শুয়ে থাকলাম। শুয়ে শুয়ে দেখলাম দেয়াল টপকে পলায়মান অনেককে গুলি করছে, যেন পাখি শিকার। মেজর জলিল কয়েকবার মাথা উঁচু করে উঠে বসার চেষ্টা করলেন, কিন্তু অন্যান্য নেতা তাকে জোর করে ধরে রাখলেন। জলিল শুয়ে শুয়ে চিৎকার করছিলেন, স্টপ ফায়ার রক্ষী, স্টপ ফায়ার।
তিনি খুব বিমর্ষ ও উত্তেজিত হয়ে পড়েছিলেন। আমার কাছে মনে হচ্ছিল এটি একটি যুদ্ধক্ষেত্র। পুলিশ তখন প্রশংসনীয় কাজ করেছে। মনে হচ্ছিল তারা মিছিলকারীদের পক্ষে। গাছের নিচে শুয়ে থাকা নেতাদের উপর তারা গুলি চালাতে দেয়নি। একটানা 15 মিনিটের মতো গুলি চলল। আমি পাকিস্তানি আর্মিদের হাতেও ধরা পড়েছিলাম। জেলও খেটেছি তখন, কিন্তু এমন নির্মম ও নারকীয় কাণ্ড জীবনে আর দেখিনি। কোনো বিরোধী দলের মিছিলে এত দীর্ঘ সময় ধরে একটানা কোথাও গুলি চালানো হয়েছে কিনা আমার জানা নেই। গুলিবৃষ্টি যখন থামল, দেখলাম রক্তে লাল হয়ে গেছে চারদিক। চারদিকে মরণ যন্ত্রণা ও কাতরানির শব্দ। কে কাকে সাহায্য করে? আমি ক্যামেরাটা গলার কাছে ধরে আস্তে আস্তে উঠে বসলাম। উদ্দেশ্য, ক্যামেরা দেখে যদি গুলি না করে। পরে টের পেলাম পালানোর চেষ্টা করলেও অনেকে পালাতে পারেনি। রক্ষী বাহিনী পালাতে দেয়নি। তাদের হুঁশিয়ারি ছিল লোক দেখা মাত্র গুলি, সাথে লাথি ও বন্দুকের আঘাত যে কত করেছে তার হিসেব নেই। শুয়ে থাকা কেউই অক্ষত ছিল না। গুলিতে আহত ও রক্তাক্ত লোকগুলোকে টেনে হিচড়িয়ে কোথাও বা মারতে মারতে গাড়িতে তুলল তারা। পুলিশ অবশ্য আহতদের সাহায্য করেছে। আমার ক্যামেরা ছিনিয়ে নিয়ে লাথি মারতে মারতে ট্রাকে তুলল তারা। কোনো দোহাই শুনল না, তবে অন্যের তুলনায় কমই মেরেছে আমাকে। আমি রক্ষী বাহিনীর গাড়িতে ওঠার সময় দেখলাম রব ও জলিলকে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে ঘেরাও দিয়ে, যাতে রক্ষী বাহিনী তাদের মারতে না পারে। পরে আমাদের নিয়ে গেল শাহবাগের পুলিশ কন্ট্রোল রুমে। সন্ধ্যা 7:30টার দিকে আমাদের পাঠিয়ে দিল রমনা থানায়, সাথে একজন পুলিশ দিয়ে। তখন আমার গোফও ভালো করে উঠেনি। সম্ভবত পুলিশটির দয়া হয়েছিল আমাকে দেখে। অনেক গল্প করলেন তিনি। বললেন, দেখেন ভাই, কি অত্যাচার শুরু হয়েছে দেশে। রক্ষীরা আমাদের কোনো কথাই শুনে না। রমনা থানার সেলে নিয়ে গেল। এরপর এই একই সেলে 71 সালে আমাকে ও আমার আব্বাকে আটক রাখা হয়েছিল। শরীরে তখন প্রচণ্ড ব্যথা। ক্যামেরা আগে ছিনিয়ে নিয়েছিল। অবশ্য রমনা থানা তৎকালীন ওসির বদান্যতায় ক্যামেরাটা ফেরত পেয়েছিলাম। অবশ্য রিলগুলো পাইনি। একটা রিল লুকিয়ে রেখেছিলাম। রাত 2টোর দিকে আমি তখন হাঁটুর উপর মাথা রেখে ঘুমোতে চেষ্টা করেছিলাম। হঠাৎ শুনলাম একজন ভদ্রলোক সেলের চোর ছেঁচড়াদের সঙ্গে চুটিয়ে গল্প করছেন। মাথা তুলে দেখি কবি আল মাহমুদ। আমাকে চিনতেন তিনি। তাকে রাতে ঘেরাও করে বাসা থেকে ধরে এনেছে। তিনি তখন গণকণ্ঠের সম্পাদক। পরদিন আমাদের দুজনকেই পুলিশ ভ্যানে পাঠিয়ে দিল সেন্ট্রাল জেলে। জাসদের অফিস অতিক্রম করার সময় দেখলাম আগুন জ্বলছে সেখানে। পরদিন শুনলাম শেখ কামাল ও পাহাড়ির নেতৃত্বে জাসদ অফিস পোড়ানো হয়েছে। জেলে গিয়ে দেখি আশেপাশে সব জাসদের লোক। 7 দিন জেলে থাকার পর মুক্তি পেলাম। আমার বড় ভাই তখন মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে জড়িত থাকায় বের হয়ে আসতে পেরেছি। সেদিন আরও বহু সাংবাদিক ও ফটোগ্রাফার মার খেয়েছিলেন। 17ই মার্চ ছিল শেখ মুজিবের জন্মদিন। পরদিন ইত্তেফাকে পাশাপাশি ছবি ছাপানো হলো। অসুস্থ শেখ মুজিব ফলের রস পান করছেন এবং মেজর জলিল ও রবকে টেনে হিচড়ে জেলে নেওয়া হচ্ছে। আব্দুল মতিন আমাকে দেয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগ আমলের সন্ত্রাস সম্পর্কে বলেন, আমাদের একজন কর্মী মুজিববাদীর গুলিতে নিহত হবার সময় তার শেষ কথা ছিল, আমার রক্ত এর প্রতিশোধ নেবে। আওয়ামী লীগ গোড়া থেকে প্রগতিশীল শক্তিকে প্রতিবন্ধক হিসেবে চিহ্নিত করে টার্গেট করেছে। 71 মার্চে তারা ভারতে চলে গেল। আমরা দেশে রয়ে গেলাম। পাক বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করলাম স্বাধীনভাবে। 71 জুলাই আগস্ট মাসে পাক বাহিনী আমার পিতা ও এক ভাইকে হত্যা করেছে। আমাদের বহু কর্মী সমর্থক প্রাণ দিয়েছে তাদের হাতে। ঘরবাড়ি পুড়িয়েছে অনেকের। আওয়ামী লীগের সঙ্গে আমাদের স্পষ্ট মতপার্থক্য ছিল, এটা ঠিক, কিন্তু তারা আমাদের এভাবে টার্গেট করবে ভাবতে পারিনি। 71 জুলাই আগস্ট থেকেই মুজিব বাহিনী আকারে তারা এলাকায় প্রবেশ করতে থাকে। সেপ্টেম্বরে তারা ঈশ্বরদী শাহপুরে ঢুকে পরপর আমাদের 6-7 জন কর্মীকে হত্যা করল। আমরা তখন পাক বাহিনী ও মুজিব বাহিনীর দ্বিমুখী আক্রমণের শিকার হলাম। ভারতেও আমাদের অনেক কর্মী তাদের টার্গেট হয়েছে। দেলোয়ার নামে আমাদের এক কর্মী যুদ্ধে অংশ নেবার জন্য ভারতে গিয়েছিল, কিন্তু পরে প্রাণ নিয়ে পালিয়ে এসেছে। স্বাধীনতার পর যশোর, কুষ্টিয়া, পাবনা, রাজশাহী সহ উত্তর বাংলার বিভিন্ন স্থানে আমাদের কর্মীদের তারা নির্বিচারে হত্যা শুরু করল। বাধ্য হয়ে আত্রাইয়েই আমরা প্রতিরোধ গড়ে তুলেছিলাম। পরে ব্যাপক সংঘর্ষ এড়াবার জন্য আমরা পিছিয়ে আসি।
এরপর শুরু হয় আমাদের পার্টির কর্মী সমর্থক ও তাদের আত্মীয় স্বজনের উপর ব্যাপক অত্যাচার। ৭৩-এর পরে আমরা পিছিয়ে এসেছিলাম। মুজিবের পতনের পূর্ব পর্যন্ত একটানা হত্যা ও সন্ত্রাস হয়েছে সারা দেশ জুড়ে। তাদের নির্দয়তার তুলনা ছিল না। আমার চাচার সামনে তার ছেলেকে হত্যা করেছে। আমার আপন ভাই গাফফারকে ঢাকার সিদ্ধেশ্বরী থেকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করতে করতে হত্যা করেছে। পাবনার জেলখানা থেকেও আমাদের কর্মীদের ছিনিয়ে নিয়ে হত্যা করেছে। আমাদের কর্মী মাসুদের মায়ের সামনে তার ১৭ বছরের ছোট ভাইকে হত্যা করেছে নারকীয়ভাবে। মায়ের সামনে প্রথমে তার হাত ও পা কেটেছে। যাকে ধরেছে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ফ্যাসিস্ট আমলের হিটলারকেও ছাড়িয়ে গেছে তাদের নির্মমতা। নৃশংসতায় পাক বাহিনীর চেয়েও বেশি ছিল তারা। জেলে তারা যে আচরণ করেছে তা ব্রিটিশরাও করেনি। তবে এটাও ঠিক যে তখনকার সেনাবাহিনী ছিল এ ধরনের অত্যাচারের বিরুদ্ধে। বরং তারা আমাদের কাছে অপারেশনের আগেই খবর পাঠিয়ে দিত আমরা সরে যাওয়ার জন্য। রক্ষী বাহিনী মুজিব বাহিনীর সঙ্গে সেনাবাহিনীর যে দ্বন্দ্ব ছিল সেটা তখন আমরা ভালোভাবে বুঝতে পারিনি। আমরাও সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ এড়িয়ে চলেছি। সিরাজ শিকদার ও জাসদের তৎপরতা সম্ভব হয়েছিল পুলিশ ও সেনাবাহিনী তাদের প্রতি সহানুভূতিশীল ছিল বলে। জাসদের সুবিধে ছিল যে সেনাবাহিনীর সঙ্গে তাদের সংযোগ ছিল। আওয়ামী লীগ ক্রমশ বিচ্ছিন্ন হচ্ছিল জনগণ থেকে। এই বিচ্ছিন্নতা যত বেড়েছে তাদের সন্ত্রাসী তৎপরতাও বেড়েছে সমহারে। সন্ত্রাস দিয়ে তারা সব দমন করতে চেয়েছে। আমরা স্বীকার করি রাজনীতিতে চারু মজুমদারের লাইন গ্রহণ আমাদের জন্য সঠিক ছিল না। মার্ক্সবাদ ও সন্ত্রাসবাদ পাশাপাশি চলতে পারে না। কিন্তু আওয়ামী লীগ আমলে আমাদের হাতিয়ার ধরতে হয়েছিল বাধ্য হয়ে। তারাই আমাদের ঠেলে দিয়েছে সে পথে। তাদের অত্যাচারের প্রতিক্রিয়ায় আমরাও তাদের উপর হামলা করেছি। অথচ এটা কাম্য ছিল না। দেশ স্বাধীন হবার পর উচিত ছিল সবাইকে নিয়ে দেশ গড়ে তোলা। আমরা আমাদের ভুল স্বীকার করি, কিন্তু তারা তা করবে না। জেলে মনসুর আলী ও তাজউদ্দিন আহমেদের সঙ্গে আমার কথা হয়েছিল। তখন উত্থাপন করেছিলাম এসব প্রশ্ন। কেন তারা হত্যাযজ্ঞ চালিয়েছিলেন? কেন আমাদেরও ঠেলে দিয়েছিলেন বিপর্যয়ের দিকে? মনসুর আলী সাহেব অস্বীকার করে বলেছেন এত সব তারা জানতেন না। তাজউদ্দিন আহমেদ বলেছিলেন যা হবার হয়ে গেছে, চলুন বের হবার পর সবাই মিলে মুক্তির পথ নিয়ে ভাবি, দেশটাকে গড়ে তুলি। কিন্তু তারা বের হবার আর সুযোগ পেলেন না। সন্ত্রাসবাদ কখনো মার্ক্সবাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দুটো পাশাপাশি চলে না। তখন আমরা তলিয়ে দেখিনি, কিন্তু তলিয়ে দেখা দরকার যারা সিরিয়াস মার্ক্সিস্ট এবং যারা ক্ষমতায় যেতে চায়। আহমেদ বুলবুল তখন জামালপুর থাকতেন। তিনি আমার কাছে বললেন আরেকটি লোমহর্ষক ঘটনার কথা। ১৯৭৩ সালের মাঝামাঝি রক্ষী বাহিনী পেট্রোল নামক একজন জাসদ কর্মীকে জামালপুর স্কুলের মাঠে প্রকাশ্য প্রহার করতে করতে হত্যা করে। তাকে হত্যার পূর্বে রক্ষী বাহিনী স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঠে আসতে নির্দেশ দেয় এই হত্যাকাণ্ড প্রত্যক্ষ করার জন্য।